বণিকনগর রাজ্যের রাজা দিলীপ বর্মন ছিলেন একজন বীর যোদ্ধা। সে যুদ্ধ করে যেই রাজ্য দখল করতেন, ঠিক তেমনি গুপ্তধর রাজ্য দখল করার পর সেই রাজ্যের রাজকুমারী কুঞ্জমালাকে ৪ নম্বর রানী বানিয়ে প্রাসাদে নিয়ে আসেন। রাজার চতুর্থ বিয়েতে ৩ রানী অনেক রাগান্বিত হয়, কিন্তু তারা রাজাকে তা বুঝতে দেয় না। মহারাজ, সাথে করে কি আমাদের নতুন ছোট রানী? আমি চাই তোমরা ৩ রানী যেভাবে মিলেমিশে থাকো, ঠিক সেভাবে ছোট রানীকেও তোমাদের সাথে মিলেমিশে রাখবে। কি পারছো? তোমাকে আমার আমাদের কথা বুঝি তোরাও তো ওর বড়, আর বড়দের কথা তো শুনতেই হবে। আপনারা সবাই আমার বড়, আমি আপনাদের সবার কথাই শুনবো। ঠিক আছে, এখন মহারাজ আসার সময় হয়ে গেছে, এবার আমরা যাই। আর যা যা শেখানোর পরে এসে শেখাবো। এই মেজো, এই সেজো, চল এবার। হ্যাঁ হ্যাঁ চলো। মিউজিক। দিদি, আপনি কি সত্যি সত্যি ওকে মেরে নিলেন? আরে না, প্রথমে কয়েকদিন নিয়ম শেখাবো, তারপর আমরাই ওকে দিয়ে নিয়ম ভাঙিয়ে মহারাজের কাছে খারাপ বানিয়ে এই মহল থেকে তাড়ানোর ব্যবস্থা করব। আপনি একদম মনির কথা বলেছেন, ওকে তাড়াতেই হবে। তা না হলে ওর রূপে মহারাজ সবসময় ডুবে থাকবে, আর আমাদের দিকে ফিরেও তাকাবে না। তুই ঠিকই বলেছিস, ওর রূপের কাছে আমরা সবাই হেরে যাব, তাই যে কোনোভাবে ওকে তাড়াতেই হবে। কিন্তু সাবধান, মহারাজ যদি জানতে পারে আমরা এসব পরিকল্পনা করছি, যেভাবে হোক আপনি আমাদের দিয়ে তাড়াবেন। তুই যে এখন থেকে আপনি আমার সাথে কাজ চালাবো, আর স্বামীর মর্যাদা কিভাবে দিতে হয় আমাদের সাথে সেই শিক্ষা আমার পিতামাতা আমাকে খুব ভালোভাবে শিখিয়েছে। আমি সবই নিশ্চিন্তে থাকতে পারেন। তোমার কথা শুনে আমার মনটা ভরে গেল। আমি এর আগে 3টা বিবাহ করেছি, কিন্তু তারা কেউই এমন ভাবে বলেনি। যেভাবেই বলুক, কিন্তু তারা আপনাকে অনেক ভালোবাসে, সেই সাথে অনেক শ্রদ্ধাও করে। তাও অবশ্য তুমি ঠিক বলেছ। ঠিক আছে, অনেক কথা হয়েছে, সেই সাথে অনেক রাতও হয়েছে। আজকে তোমাকে বেশি সময় দিতে পারবো না, রাজকর্মচারীদের সাথে আমার জরুরি বৈঠক আছে। আমি আবার আসি, কিন্তু আমি আপনার জন্য সারা রাত অপেক্ষা করব। ঠিক আছে ছোট রানী, শোনো, যত তাড়াতাড়ি সম্ভব আমি চলে আসব। অস্ত্র অনুশীলন শেষে এই শরবত খেতে অনেক পছন্দ করে। মহারাজ এলে তাকেই শরবতটা দিও। ঠিক আছে দিদি, ওগুলো আমাকে দে। মহারাজ আসলেই আমি নিজ হাতে তাকে পান করাবো। নিজে হাতে পান করাবে? মনে হচ্ছে মহারাজ শুধু ওর একার। আর হ্যাঁ, দেখো এই শরবতের ভেতরে যেন ময়লা না। ছোট রানী, আমি খুব ক্লান্ত, এমন একটু শরবত হলে ভালো হতো। আপনার শরবতের ব্যবস্থা করে রেখেছি মহারাজ। বাহ, প্রথম দিনেই তুমি সব নিয়মকানুন শিখে গেছো। মহারাজ, এই মহলে আমি একা না, আমার আরো 3টা বোন আছে, তারা সবকিছুই বলেছে আপনার কখন কি লাগবে, কোনটা পছন্দ কোনটা অপছন্দ। তাহলে তো কোনো চিন্তাই রইল না, তোমার কথাই বুঝতে পারছি। আমার চতুর্থ বিয়েতে বাকি 3। মহারাজ, আমি বুঝতে পারছি না, এটা শরবতের ভিতরে আসলো কিভাবে? কিছু বুঝতে পারছো না, নাকি আমাকে মেরে ফেলে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছো? এ কি বলছেন? আপনাকে মেরে ফেলতে চাইবো কেন? আমি তো আপনাকে স্বামী বলে মন থেকে মেনে নিয়েছি। মহারাজ, ছোট রানী হয়তো লক্ষ্য করেনি, আপনি ওকে এবারের মতো মাফ করে দিন। ঠিক আছে, এবারের মতো ক্ষমা করে দিলাম। এই মেয়ে শোনো, প্রথমবার তাই তোমাকে বাঁচিয়ে দিলাম, কিন্তু এরপর মহারাজের কোনো প্রকার ক্ষতি করতে চাইলে আর বাঁচাতে আসবো না, মনে থাকে যেন। এই তোরা চল, মহল থেকে বের করে দেবে। চিন্তা করবেন না দিদি, এমন আরও অনেক বুদ্ধি আছে, লাগলে বলবেন। বলবো মানে কি, তো সব বলবো। এখন শুধু আমাদেরকে মহারাজের সামনে ভালো সেজে থাকতে হবে। সেজো, তুই কথা কম বলিস, কিন্তু তোর মাথা ভরা শুধু বুদ্ধি আর বুদ্ধি। কেন, তোমাদের মাথায় কি কম আছে? শুধু বের করার চেষ্টা করো না। তাই চলো এবার মহারাজের কাছে যাই। মহারাজের মন জয় করার এখন আমাকে একটু একা থাকতে দাও। হ্যাঁ হ্যাঁ, আমি একটু একা থাকতে চাই। ঠিক আছে মহারাজ, ক্ষমা করবেন, আপনি একা থাকুন, কিন্তু আপনার সেবা যত্ন করার প্রয়োজন হলে আমাদেরকে তলব করবেন। আমরা আপনার সেবা করার জন্য সদা সর্বদা প্রস্তুত। ঠিক আছে, তোমরা যাও এবার।
এভাবে আরও কিছুদিন কেটে যায়। এদিকে তিন রানী শুধু পরিকল্পনা করতে থাকে কিভাবে ছোট রানীকে তাড়ানো যায়। তাহলে ওই কথাই রইল, আজ রাতেই কাজটা শেষ করতে হবে। হ্যাঁ, এবারের পরিকল্পনা একদম নিখুঁত। মহারাজ এবার ওই সুন্দরী ছোট রানীকে তাড়াবেই। সেজু, তোকে যে কি বলবো। আমি এইসবের কিছু জানি না, আমি ওই লোকটাকে চিনি না। কি হয়েছে মহারাজ? কি হয়নি সেটা বল। ছোট রানী লোক ভাড়া করেছিল আমাকে মারার জন্য। কি বলছেন মহারাজ? এগুলো কি সত্যি? সত্য নয় তো কি? মহারাজ কি কখনো মিথ্যা বলেছে? বিশ্বাস করুন মহারাজ, আমি এসবের কিছুই জানি না। আপনাকে মারার জন্য আমি কোনো লোক ভাড়া করিনি, আমাকে বিশ্বাস করুন। আমি আর তোমাকে বিশ্বাস করতে পারছি না, কেননা তুমি ছাড়া এমন কাজ কেউ করবে না। আর ওই মুখোশধারী ব্যক্তি যাওয়ার সময় তোমাকে ইশারা করে বলে গেছে। মহারাজ, এই রাজ্যের আইন সম্বন্ধে মনে হয় ছোট রানী কিছুই জানে না, যার ফলে বারবার আপনাকে মারার চেষ্টা করছে। তাই আপনাকে একটা অনুরোধ করতে চাই। বল, কি অনুরোধ করতে চাও? ছোট রানী যেহেতু আমাদেরকে একবার হলেও দিদি বলে ডেকেছে, তাই আপনি যদি তার প্রাণ ভিক্ষা দিতেন তাহলে আমরা। আয় আয় বণিক নগর রাজ্যের ছোট্ট রানী, এদিকে আয়। আয় বাবা, আপনি আমাকে চেনেন? আমি সবাইকে চিনি, আর তোকে চিনব না? তুই গুঞ্জর রাজ্যের রাজকন্যা কুঞ্জমালা। রাজা দিলীপ বর্মন তার চতুর্থ রানী হিসেবে তোকে বিবাহ করে নিয়ে গিয়েছিল। হ্যাঁ বাবা, কিন্তু আমার কপালটা কত খারাপ দেখুন। নিজের সৎ থেকেও কেমন বদলাম নিয়ে এই বনবাসে থাকতে হবে। মা, তোকে বনবাসে থাকতে হবে না। বনবাসে তো তারা থাকবে যারা তোকে মিথ্যে অপরাধী বানিয়ে এখানে পাঠিয়েছে। বলুন বাবা, কারা আমার এত বড় সর্বনাশ করলো? আমি তাদের কি ক্ষতি করেছিলাম? তুই কারো ক্ষতি করিসনি। মহারাজ, এক সাধু আপনার সাথে দেখা করতে এসেছে। ঠিক আছে, তাকে এখানে পুড়িয়ে দাও। বলুন সাধু বাবা, কি বলতে এসেছেন? মহারাজ, আপনি বীর বিক্রম। আপনার শক্তির কাছে সব শত্রুদের শক্তি হার মানে। আপনি অনেক রাজ্য দখল করেছেন, অবশ্যই আপনার জ্ঞান পাহাড় সমান। আমি শুধু আপনাকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই। কি বলতে চান? নির্ভয়ে বলুন। মহারাজ, সবসময় যা আমাদের চোখের সামনে ঘটে সেটা কি সত্যি হয়? মানুষ চোখে দেখা জিনিস বিশ্বাস করে, কারণ সেটাই সত্য। কিন্তু চোখে দেখা জিনিসের আড়ালে কিছু মিথ্যা লুকিয়ে থাকে, যার কারণে চোখে দেখা জিনিস কখনো কখনো ভুল হয়। অতি উত্তম জবাব। এখন আপনাকে শুধু একটা কথাই বলতে চাই। তোমরা আমার খেয়াল রাখবে। হ্যাঁ মহারাজ, আপনি নিশ্চিন্তে বিশ্রাম করবেন। আমরা আপনার কোনো ক্ষতি হতে দেব না। হ্যাঁ মহারাজ, প্রয়োজন হয় আমি আপনার পাশে সারা রাত জেগে থেকে আপনাকে পাহারা দেব। ঠিক আছে, তোমরাই ঠিক করো কে কি করবে। সেজো মহারাজকে সারা রাত পাহারা দিতে চেয়েছে। দেখ, তাহলে তো আমাদের চিন্তা করার দরকার নেই। কি রে সেজো, তুই কি সারা রাত মহারাজকে পাহারা দিবি? হ্যাঁ, আমি সারা রাত মহারাজকে পাহারা দেব। তোমরা নিশ্চিন্তে থাকতে পারো। রাত হলে রাজা যখন ঘুমিয়ে পড়ে, রাজার পাশে সেজো রানী বসে পাহারা দিচ্ছিল। কিছুক্ষণ পর রাজার রুমের দরজায় টোকার আওয়াজ আসে। সব ঠিক আছে তো? সব ঠিক আছে। এর আগের বার কাজ শেষ করতে পারিনি, তবে ছোট রানীর কথা বলে ভালোই করেছিলে। এবার যেন ভুল না হয়। এক কোপে ঘাড় থেকে মাথাটা আলাদা করে ফেলবে। চিন্তা করবেন না, এবার কাজ হয়ে যাবে। ঠিক আছে, তুমি ভেতরে আসো, আমি চললাম। এবার বলো, আসল ঘটনা কি? মহারাজ, আমি কিছুই জানি না। আমরা দুইজন মিলে শুধু ছোট রানীকে তাড়ানোর কথা বলেছিলাম, আর যা করার ওই সেজো রানী করেছে। হ্যাঁ হ্যাঁ মহারাজ, আমিও কিছু জানি না, সবই সেজো রানী করেছে। সেজোর আমি। এবার বলো, আমাকে কেন মারতে এসেছিলে? না মহারাজ, আমি আপনাকে মারতে যাইনি, শুধু ছোট রানীকে আপনার কাছে খারাপ বানানোর জন্য এসব করেছি। সত্য করে বলো, কেন আমাকে মারতে চেয়েছে? এবার তোমাদের তিনজনকে বনবাসে দিয়ে ছোট রানীকে ফিরিয়ে আনবো। আমাকে ক্ষমা করে দিন মহারাজ,
আমাকে ক্ষমা করে দিন মহারাজ। আমি আমার ভুল বুঝতে পেরেছি মহারাজ, আমাকে ক্ষমা করে দিন। ভুল যখন করেছো তার শাস্তি তোমাদের পেতেই হবে। সেনাপতি, ওদের তিনজনকে বনবাসে দিয়ে আসো। 1 বছর পর যদি বেঁচে থাকে। আমাদের বাড়ির পিছনের বাগানটা কি অবস্থা? চলো গিয়ে দেখে আসি। বাগানটা পরিষ্কার করতে হবে মনে হয়। হ্যাঁ, আর আমিও সারও কিনে নিয়ে চলে আসছি। চলো, বাগান পরিষ্কার করাও হবে আর সার দেওয়াও হবে। আমারও বাড়ির সব কাজ সারা হয়ে গেছে। আর এবারের ফসল কেমন হবে তোমার কি মনে হয়? আমি দেখেছিলাম আগের বারে তো ভালো হয়নি ফসল একদম, এবারে কেমন হয় চলো মাঠে গেলে জানা যাবে। এবারে তো লেবু গাছ লাগিয়েছি, লেবু গাছ নাকি তাড়াতাড়ি বাড়ে আর অনেক ফলসও দেয়। আর জানো ভিন্নি, লেবু গাছের নাকি চাষ করলে তার যে ফলন সেগুলো বিক্রি করে ভালোই লাভ হয়। তাই জন্যই তো এবারে লেবু চাষ করলাম। আগের বারে তো কোনো টাকাই পেলাম না বাগান থেকে। হ্যাঁ হ্যাঁ, আমি শুনেছি যে কি পাশের বাড়ির সে রতন, তাদের নাকি লেবু চাষ করছিল, প্রচুর লাভ পেয়ে হয়েছিল। আর সেই টাকা দিয়ে তারা নাকি বাড়ি গাড়ি সবই করেছে। আমাদের অত দরকার নেই, আমাদের তো শুধু দুবেলা দুমুঠো খেতে পেলেই হবে। হ্যাঁ চলো গিয়ে বাগানটা পরিষ্কার করে আসি। আরে গাছগুলোতে তো লেবু ফুলও চলে আসছে। আর মাত্র কয়েক দিনেরই অপেক্ষা, কয়েকদিন পরেই লেবু হয়ে যাবে। আর তারপর সেই লেবু আমরা বাজারে বিক্রি করে অনেক লাভ পাবো। তুমি ওই দিক থেকে বাগান পরিষ্কার করো আর আমি এই দিক থেকে বাগানটা পরিষ্কার করছি, তাহলে কাজটা তাড়াতাড়ি হবে। আর বাগান পরিষ্কার করার পরে সারও দিয়ে দেব, সঙ্গে জলও দিলে তাহলে খুব ভালো হয়। হ্যাঁ তুমি যাও, আমি দেখি আরও একটুক্ষণ কাজ করবো, তারপরে বাড়ি যাব। তুমি চলে যাও, গিয়ে রান্না বান্না করো, আমি পরে আসছি। ঠিক আছে তুমি থাকো, কিন্তু সাবধানে। এত রোদে তুমি বেশিক্ষণ কাজ করো না মাঠে, শরীর খারাপ করবে। আমি বাড়ি যাচ্ছি, তুমি কিছুক্ষণ পরে বাড়ি চলে যাবে। কিরে রামু, কি ফসল ফলাচ্ছিস এবারে? আগের বারে তো সব ফসলই নষ্ট হয়ে গেল তোর, এবারে কি ফসল ফলাচ্ছিস? আরে দাদা আমি তো এই লেবু চাষ করছি। আগের বারে তো প্রচুর লোকসান হয়েছে, তাই এবারে লেবু চাষ করেছি যাতে একটু লাভ হয়, তার জন্য। দেখুন আমার গাছে কিরকম ফুলও চলে আসছে। এই কয়েকদিনের মধ্যেই এত সুন্দর বাগান হয়ে গেল। আমি বুঝতেই পারলাম না যে এত তাড়াতাড়ি বাগানটা এত সুন্দর হয়ে উঠবে। আর কিছুদিনের মধ্যেই হয়তো ফসলও দেবে, ভালো লেবুও হবে মনে হয়, যা ফুল এসেছে। হ্যাঁ, কিন্তু আমার গাছে তো এখনো ফুল এলো না। তোর লেবু গাছে কি করে ফুল চলে এলো? কিভাবে যত্ন নিয়েছিস তুই? তেমন কিছু না, যেভাবে আগের বারেও চাষ করছিলাম সেবারেও তো এই লেবুর বাগান পরিষ্কার করছি, সার দিচ্ছি। তবে মনে হয় লেবু গাছে বেশি ফসল ফলানোর জন্য বেশি পরিশ্রম করতে হয় না, কম পরিশ্রমেও হয়, খুব তাড়াতাড়ি লেবু গাছগুলো বড় হয়ে উঠে পড়ে। হ্যাঁ ঠিক আছে আমি গেলাম তাহলে, তুই থাক তোর জমিতে ফসল ফলা। আমি একমাত্র এই গ্রামের লেবু ব্যবসায়ী, আগের বছর কত টাকা লাভ করেছি। আর এ কিনা প্রত্যেকে এসছে লেবু চাষ করতে। আমি ছাড়া এই গ্রামে কেউই লেবু ব্যবসায়ী হতে পারে না। আগে এত লাভ করেছি, এবছরও আমিই লাভ করব, অন্য কাউকে আমি লাভ করতে দেব না। আমাকে কিছু একটা করতেই হবে। এর যে দেখছি লেবু গাছে ফুল চলে আসছে, আমার লেবু গাছে এখনো ফুল আসলো না তো। আমি আগের বছর লেবু চাষ করে অনেক লাভ করেছি, এটা সবাই জানে। সেই দেখা দেখি রামু এই বছর লেবু চাষ করলো, এটা হতেই পারে না। আমি থাকতে এটা কখনোই হতেই পারে না। তাড়াতাড়ি কিছু খেতে দেবে তো দাও, আমাকে এই মাঠে যেতে হবে, দেখতে হবে লেবু গাছগুলোর কি অবস্থা। আমার দেখা দেখি ওই রামুও লেবু চাষ করেছে, আমি থাকতে এটা হতেই পারে না।
আমি ছাড়া কাউকে আমি এই গ্রামের লেবুর ব্যবসায়ী হতে দেব না। আমি একমাত্র লেবু বিক্রি করে লাভ করব, ওকে কিছুতেই লাভ করতে দেব না, লাভ করতে দেওয়া যাবে না। ও যদি লেবু বিক্রি করে তাহলে আমার লেবু কেউ কিনবে না, আমি লাভ করতে পারবো না। কি বলছো কি? রামু ভাইও লেবুর বাগান করেছে, ওরাও কি অনেক লাভ করবে? আমার কিন্তু এবছর অনেক দামি দামি গয়না চাই, আমার সোনা গয়না রূপো সব কিছুই চাই। তুমি কিন্তু বলেছিলে যে কি এবছর আমাকে অনেক সোনা গয়না অলংকার দেবে। হ্যাঁ হ্যাঁ কিনে দেবো দেবো, শুধু আমাকে এবারের ব্যবসাটা ঠিক মতো করতে দাও, লেবুগুলো ফসলটা ভালো করে ফলাই, তারপরে তোমার যা সোনা গয়না অলংকার লাগে সবই দেব। দুপুরবেলা তুমি মাঠে গিয়ে কি করবে? বিকেল হোক তারপরে তুমি মাঠে যাবে। এই দুপুরে তো তুমি কিছু মাঠে গিয়ে করতেই পারবে না, যা রোদ। চলে আসবে হয়তো, দেখো ভালো করে যত্ন নিলে লেবু গাছে ফুল চলে আসবে। তা বলে এত দুপুরবেলা তোমাকে মাঠে যেতে হবে না, খেয়ে দিয়ে একটু ঘুমো, তারপরে বিকেলবেলা তুমি যাবে। না তুমি বুঝতে পারছো না, রামু যদি আগে লেবু হয়ে যায় তাহলে ও বাজারে গিয়ে চড়া দামে বিক্রি করবে আর অনেক লাভও পাবে। তখন তারপরে আমার পরে লেবু কেউ নেবে না, আমার লেবু আর বিক্রি হবে না, আমার অনেক লোকসান হয়ে যাবে। তাই রফিকের আগে আমাকে লেবুগুলো যে করে হোক আমাকে বিক্রি করতে হবে, গাছে ফসল ধরাতে হবে। গাছে না ফলন হলে ভালো, কেউ আমার লেবু কিনবে না। সে তুমি যাই করো, আমার কিন্তু এবছর অনেক গহনা চাই। তারপর সে খাওয়া দাওয়া শেষ করে মাঠে চলে গেল। আর মাঠে গিয়ে গাছগুলো পরিষ্কার করতে করতে ভাবলো যে রামুর কিভাবে ফসলগুলো ফলানো বন্ধ করতে পারে, ওর জমিতে কিভাবে নষ্ট করে দিতে পারে, সেই চিন্তাই সে করতে লাগলো। তারপর সে কাজ করতে করতে বিকেল গড়িয়ে সন্ধে হতে চলল। তখন সে ভাবতে লাগলো, না না আমাকে কিছু একটা করতে হবে, রামু কিছুতেই ফসল ফলাতে দেওয়া যাবে না। রামু যদি আমার আগে লেবুগুলো গিয়ে বাজারে বিক্রি করে, কিছুতে ওকে আমার আগে লেবু বিক্রি করতে দেওয়া যাবে না। আচ্ছা যদি ওর লেবু চাষের বাগানটাই যদি আমি নষ্ট করে দিই, লেবু বাগানটা নষ্ট করে দিলেই তো হয়, তাহলে তো ও আর কিছু লেবু নিয়ে বাজারে যেতে পারবে না। হ্যাঁ বুদ্ধি এসেছে, ওর লেবু বাগানটাই আমি নষ্ট করে দিই, তাহলে ওর ফসলও ফলবে না আর ও লাভও করতে পারবে না। যাই গিয়ে ওর লেবু বাগানটাই নষ্ট করে দিই। কিন্তু কি করে নষ্ট করব? ও হ্যাঁ, আমার বাড়িতে তো সেই ওষুধটা পড়ে আছে, যেটাতে গাছে পোকামাকড় মারা যায়, ঘাসও মারা যায়, আর সব গাছে দিলে গাছ নাকি মরে যায়। অনেক দিন দিয়েই তো সেই ওষুধটা পড়ে আছে, যাই গিয়ে নিয়ে আসি, এসে ওর বাগানে সব দিয়ে দেব। ও সকালে উঠে দেখবে যে ওর বাগান সব নষ্ট হয়ে গেছে। হা 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 হা। তারপরে ও আর বাগানে কোনো লাভ পাবে না। আর তারপরে কিছুদিন পর যখন আমার বাগানে লেবু হবে, তখন আমি বাজারে ভালো দামে বিক্রি করব। যাই গিয়ে ওষুধটা চট করে নিয়ে আসি, এসে ওর বাগানে দিতে হবে। গিন্নি, এত কথা বাড়িও না তো তুমি, যা করার করব, তুমি শুধু আমাকে সেই ওষুধটা দাও তো, আমার দরকার আছে। কি বলছো কি তুমি? সেই ওষুধটা নিয়ে তুমি কি করবে? সেটা তো গাছে দিলে গাছ সব মারা যায়, কি করবে তুমি সেই ওষুধটা নিয়ে? আচ্ছা এত সন্ধ্যা হয়ে গেছে, তুমি ওষুধ নিয়ে কি করবে? আর তুমি কি সন্ধ্যাতেও মাঠে যাবে নাকি? সন্ধ্যা হয়ে গেছে, সকালে যাবে, এতবেলা যেও না। আর তোমার সারাদিন আমি মাঠে কত কাজ করি, তারপরেও আমার কাছে এখনো ফুল এলো না, আমি লেবু চাষ করতে পারলাম না, এটা হতেই পারে না। ওর গাছেই আমি বিষই দিয়ে দিচ্ছি, যাতে এই বিষের জ্বালায় এই গাছগুলো সব মারা যায়, যাতে ফলও হবে না আর কোনো ও লাভও পাবে না। নে রামু, তোর সব বাগান আমি নষ্ট করে দিচ্ছি, যাতে তোর কোনো লাভ না হয়, আর তারপর
আমি আমার সব লেবু গাছে আমার যখন লেবু হবে আমি বিক্রি করে সব লাভের টাকায় আমি অনেক ভালো হয়ে থাকবো, আর আমার কোনো চিন্তাই থাকবে না। হা 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 হা। কি গো, তুমি ছুটতে ছুটতে বাড়ি এলে যে? কিছু কি হয়েছে নাকি? এই তো একটু আগে গেলে, এরই মধ্যে কি করে চলে আসলে তুমি? গিন্নি, অত প্রশ্ন করো না তো তুমি। কাল সকালে উঠে খুব ভালো খবর পাবে তুমি। এখন ঘুমাও, আমি আর বেশি কথা বলতে চাই না, আমার প্রচুর ঘুম পেয়েছে। পরের দিন সকালে রামু যখন তার বাগানে গেল, গিয়ে দেখলো সব লেবু গাছ মরে গেছে, সব যেন কে পুড়িয়ে দিয়েছে। হায় হায় রে, হায় হায়, কি হলো আমার লেবু গাছগুলো, কি হলো? কালকেই তো দেখেছিলাম লেবু গাছে অনেক ফুল আসছে, আজকেই হঠাৎ কি হয়ে গেল? হায় হায় হায়, কি করে হলো এসব? কি করে হলো? কি গো, কি হয়েছে? তুমি কাঁদছো কেন? কিছু কি হয়েছে? কি আর বলবো, দেখো না, কে যেন আমাদের লেবু গাছ সব নষ্ট করে দিয়েছে। এবার কি হবে? আগের বারেও তো 1 টাকাও লাভ করতে পারলাম না, আর এবারেও যদি ভাবছিলাম একটু লাভ করব, তাও হলো না। এবার আমাদের সংসার কি করে চলবে? আমরা বাঁচতে পারবো না, কি করে চলবে আমাদের সংসার? হে ভগবান, কি হলো আমাদের? আমাদের কেন এরকম হলো? কেঁদো না তুমি, সৃষ্টিকর্তা যখন যা করে তা মঙ্গলের জন্যই করে। ওসব বাদ দাও, তুমি কেঁদো না। আমাদের নতুন নিতে হবে, উদ্যোগ নিতে হবে, নতুন কিছু করতে হবে। তুমি কেঁদো না, চুপ করো তুমি, কেঁদো না তুমি। আমার কিছু গয়না আছে, সেগুলো দিয়ে বিক্রি করে তুমি ভালো মানের কিছু বীজ কিনে নিয়ে আসো, যেগুলোতে তাড়াতাড়ি ফসল হবে, আর আমরা তাড়াতাড়ি কিছু টাকা পাবো। সেরকমভাবে কিছু ভাবো, সেরকম চাষ করো যাতে তাড়াতাড়ি কিছু করা যায়। হ্যাঁ, জমিদারের তো এখনো টাকাও দেওয়া হলো না। ধারের টাকায় নিয়ে লেবু বাগানটা করছিলাম, তাও চলে গেল। ঠিক বলেছ, এবার আর কোনো কিছু উপায় নেই, আমাদেরকে খুব কম সময়ে ফসল দেবে এরকম কিছুই চাষ করতে হবে। তারপর রামু তার বউয়ের গহনা নিয়ে স্বর্ণ দোকানে গেল, আর সেখানে বিক্রি করে যে টাকা পেল তা দিয়ে সে ভালো মানের কিছু বীজ কিনে নিয়ে আসলো, যাতে তারা তাড়াতাড়ি ফসল ফলিয়ে কিছু টাকা উপার্জন করতে পারে। রাস্তায় আসতে আসতে রামু দেখলো একটা লেবুর গাছ হয়ে আছে। তারপর সে দেখে বলল, হায় রে, লেবুর গাছটা কত সুন্দর! আমারও তো কত সুন্দর লেবুর গাছ হয়েছিল, বাগানটা পুরো ভরে উঠেছিল লেবুর ফুলে, আর কিছুদিন বাদেই হয়তো লেবু হতো। আর দেখো, এই রাস্তায় কিনা একটা লেবু গাছ পড়ে আছে। আহারে, যাই একে নিয়ে যাই, গিয়ে বাগানের পাশে এক কোণে রেখে দেব। তুমি আসছো? আমি কখন থেকে বসে আছি, তুমি কোথায় গেলে? এখনো আসছো না কেন? আসো। দেখো গিন্নি, আস্তে আস্তে এই লেবু গাছটা নিয়ে আসলাম, রাস্তার ধারে হয়েছিল, খুব সুন্দর দেখতে না? আমাদের বাগানের এক পাশে একে রেখে দেব। আমাদের তো একটাও লেবু গাছ নেই, সব তো নষ্ট হয়ে গেছে। এই লেবু গাছটা লাগাই, যদি কিছু ফল পাওয়া যায় আমাদের সংসার চালানোর মতো। তারপর রামু আর তার বউ সেই লেবু গাছটাকে বাগানের এক জায়গায় পুঁতে দিল। তারপর সকালে রামু আর তার বউ দেখলো কালকে যে গাছটাতে ফুল হয়েছিল সেই গাছটাতেই আজকে লেবু হয়ে গেছে। আবার লেবুগুলো এমনি কোনো সাধারণ লেবুর মতো নয়, সব যেন সোনার লেবু, সব ঝলমল করছে সোনাতে। কি দেখো, কি চমৎকার ঘটনা না? কালকে তো ফুল হয়েছিল আর আজকেই হঠাৎ লেবু হয়ে গেল, কি করে? হ্যাঁ তো, তাই তো বলছি, সৃষ্টিকর্তা মনে হয় আমাদের দিকে মুখ তুলে চেয়েছে। দেখো, লেবুগুলো কোনো সাধারণ লেবু মনে হচ্ছে না, মনে হচ্ছে যেন সোনার লেবু। ঠিক করে দেখো তুমি। হ্যাঁ, ঠিক বলেছিস তোরা, আমি কোনো সাধারণ লেবু গাছ নয়, আমি জাদুর লেবু গাছ।
দাদা পুতুল নেবে নাকি? পুতুল নিয়ে যান, খুব সুন্দর সুন্দর পুতুল আছে, নিয়ে যান, খুব সুন্দর। পুতুল চাই গো, পুতুল, পুতুল নেবে নাকি? এদিকে আসো, খুব সুন্দর সুন্দর পুতুল। দাদা এদিকে আসুন, দিদি এদিকে আসুন, খুব সুন্দর সুন্দর পুতুল পাওয়া যাচ্ছে, নিয়ে যান, খুব সস্তায় খুব সুন্দর সুন্দর পুতুল, নিয়ে যান, নিয়ে যান। ধুর, আজকে মনে হয় আর একটাও পুতুল বিক্রি করতে পারবো না, কি যে হবে। ঠিক বলেছ, আজ মনে হয় একটাও পুতুল বিক্রি হবে না। চলো গিন্নি, বাড়ি চলে যাই। হ্যাঁ, বাড়ি চলে যাই, কিন্তু গিয়ে কি খাবো? বাড়িতে তো একটা চালের কোনাও নেই, কি করব? হ্যাঁ চলো, আমার কাছে তো একটা টাকাও নেই যে চাল কিনে নিয়ে বাড়ি যাব, দুটো ফুটিয়ে ভাত খাবো। গিন্নি, ভেবেছিলাম আজকে পুতুলগুলো বিক্রি হলে তোমার জন্য একটা কড়া কিনে নিয়ে যাব, সেটাও মনে হয় আর হলো না। চলো, আজ না হয় জল খেয়েই দিনটা কাটিয়ে দেব। চলো, সন্ধে হতে যায়। কিরে, তোরা যে কড়াটার দিকে দেখে দেখে চলে যাচ্ছিস, বাড়ি নিয়ে যাবি নাকি? বেলা হয়ে গেল, আমিও তো এবার বাড়ি যাব। তোরা কি এই কড়াটা নিয়ে যাবি? না বুড়িমা, আমাদের কাছে আজ পয়সা নেই যে আমরা আপনার কড়াটা নিয়ে যাব। আমরা আজকে কিনতে পারবো না, পরে কোনোদিন নিয়ে যাব। নিয়ে যা না কড়াটা, খুব সুন্দর কড়াটা আছে রে, নিয়ে যা, তোদের যা ইচ্ছে হবে তাই রান্না করে খাবি। তুমি কি আমাদের বিনামূল্যে কড়াটা দিবে? বিনে পয়সায় কেন দেবো রে বাবা? তোদের যে ওই পুতুল আছে, আমাকে একটা পুতুল দিয়ে দে আর এই কড়াটা নিয়ে যা। কিন্তু বুড়িমা, পুতুলের দাম আর আপনার কড়ার দাম, আপনার কড়ার দাম তো 100টা পুতুল দিলে তাও মনে হয় হবে না। না রে বাবা, তোরা তোদের ওই একটা পুতুলই আমাকে দে আর এই কড়াটা নিয়ে যা। বেলা হলো, আমি বাড়ি যাব, তাড়াতাড়ি দে। কিন্তু বুড়িমা, বাড়িতে তো চাল ডাল কিছুই নেই যে রান্না করে খাবো, কড়া নিয়ে যে এবার কি করবো বলো? চিন্তা করিস না তোরা, এই কড়াইকে বলবি, দি তো কড়াই মেপে মেপে, যেমনটা মন চাইছে খেতে, এইটা বলবি, দেখবি ঠিক সব খাওয়া দাওয়া চলে আসবে। এই কড়াই তোরা নিয়ে যা। তুমি খুব ভালো বুড়িমা, খুব ভালো, খুব ভালো বুড়িমা। আমরা চললি তাহলে, তো আপনি সাবধানে যাবেন। গিন্নি, এবার রান্নাটা করে আনো তো, দেখি বুড়িমার কড়াইতে কি রান্না হয়। বুড়িমা যে মন্ত্রটা বলেছিল সেটাই বলি, বলো দেখি কেমন কড়াই রান্না হয়। দিতো কড়াই মেপে মেপে, যেমনটা মন চাইছে খেতে। গিন্নি, এই যে জাদুই কড়াই গো, এত সব রান্না সঙ্গে সঙ্গে হয়ে যাচ্ছে। হ্যাঁ গো, ঠিক বলেছ, মনে হয় এটা জাদুই করা, নয়তো এত সব রান্না কি করে হয়ে গেল। সে যাই হোক, তুমি খেতে দাও আমাকে, আমার প্রচণ্ড খিদে লেগেছে। মারে, তুইও খা, নে, অনেকদিন আমরা অনেক কিছুই খেতে পাইনি, দাও দাও। গিন্নি, এত সুগন্ধ গন্ধ কোথা থেকে আসছে বলো তো? আমাদের কি রান্না করেছো আজকে যে এত গন্ধ আসছে? কিন্তু আমি তো কিছুই রান্না সেরকম করিনি, আর এ তো মনে হয় মোচার তরকারির গন্ধ আসছে। আমাদের তো মোচার রান্না হয়নি, মনে হয় ওই পাশের বাড়ি থেকেই আসছে। কি বলছো কি? ওদের তো খেতে পায় না, ওদের কি করে মোচার তরকারি রান্না করে খাবে? চলো তো গিয়ে দেখি যত সুন্দর সুন্দর রান্না ওদের আসছে কি করে।
হ্যাঁ, এখন তো দেখি প্রায়ই ওই দিক থেকে সুন্দর সুন্দর খাওয়ানোর গন্ধ আসে। কে ভাই, কেমন আছো? তোমার পুতুল বেচা কেনা কেমন চলছে? এখন তো আর তুমি খোঁজ খবরই নাও না, আর আমাদের বাড়ির দিকেও যাও না। এই যে দাদা, ভালোই চলছে। আর আমরা গরিব মানুষ, কি করে আর আপনাদের ধনী ব্যক্তিদের বাড়িতে যাব বলুন? আর দুবেলা দুমুঠে কোনো রকম খাওয়া দাওয়া চলে যাচ্ছে, আর কি করবো। গিন্নি, তুমি যাও, দাদাদের কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করো। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি, এক্ষুনি খাবার বানিয়ে নিয়ে আসছি। তোমরা বসো, গল্প করো, আমি আসছি। দেখি যাই গিয়ে কিভাবে ওদের এত সুন্দর সুন্দর রান্না করছে, এত গন্ধ বেরোচ্ছে। দেখি রান্নাঘরের দিকটাতে যাই। কি তো কড়াই মেপে মেপে যেমন তেমন চাইছে খেতে। তো রান্না বান্না খুব হয়ে গেল, যাই ওদেরকে গিয়ে খেতে দিই। অনেকক্ষণ ওরা গল্প করছে। ও বুঝেছি, তাহলে এটা একটা জাদুর কড়া। এটাকে তো আমার বাড়িতে নিয়ে যেতেই হবে। আমি তো আর থাকতে পারছি না, এটাকে নিয়ে যেতে হবে। কিন্তু নিয়ে যাবোটা কি করে? যাই, গিয়ে আমার স্বামীকে বলি সন্ধেবেলায় এসে নিয়ে যেতে হবে কড়াখানাকে। আচ্ছা দাদা, তাহলে আমরা চলি, বুঝলে? আবার পরে আসবো। সর্বনাশ হয়ে গেছে গো, আমাদের কড়াটা দেখতে পাচ্ছি না। কড়াটা কোথায় গেল? হায় হায় গো, কি হবে এবার আমাদের? কড়াটা কোথায় গেল? সত্যি তো, কড়াটা গেল কোথায়? কোথাও পাচ্ছি না তো। মনে হয় কেউ চুরি করে নিয়ে গেছে আমাদের কড়াটাকে। চলো গিয়ে দেখি। ওদের বাড়িতে আজকে সকালে আসছিল আমাদের বাড়িতে, হঠাৎ গিয়ে দেখি ওদের বাড়িতে নিয়ে গেছে। গিন্নি, এবার আমাকে ঝটপট কষা মাংস আর লুচি, আলুর দম আর ভাত সব কিছু বানিয়ে দাও তাড়াতাড়ি, আমি যে আর থাকতে পারছি না। ওরে বাবা রে, বাঁচা না রে, বাঁচাও। হ্যাঁ বাঁচাও, বাঁচাও আমাদের, বাঁচাও আমাদের, যে মাংস তরকারিতে ভাসিয়ে নিয়ে গেল রে। এ কি হলো রে বাবা, বাঁচাও, বাঁচাও আমাদের। তো কি বুঝলে? অতি লোভ করা ভালো নয়। অতি লোভ করলে তার ফলও খারাপ হবে, আর ভালো কাজ করলে তার ফলও ভালো হবে। দেখা হবে পরের ভিডিওতে।